আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর ভাসান থেকে গ্যাস পাইপ লিকেজের আগুনে একই পরিবারের 6 জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর হাজারীবাগের বস্তিতে আগুনে পুড়ে গেছে কমপক্ষে 50টি কাঁচা ঘর। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, জানিয়েছে ফায়ার সার্ভিস। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। ঢাকার পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্মরণের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। এবং সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণের মহড়া। গানে গানে নতুন বছরের নতুন সূর্যকে বরণ করার প্রস্তুতি শেষ পর্যায়ে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর ভাসান থেকে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে আইসিইউতে আর 2 জনকে নেওয়া হয়েছে এইচডিইউতে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর মিরপুরের ভাসানটেকের 2য় তলার এই বাড়ির নিচতলার এই রুমেই থাকতেন ব্যবসায়ী লিটন, তার স্ত্রী সন্তান সহ 6 জন। শুক্রবার ভোরের দিকে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন পরিবারের সবাই। পরে তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন লিটনের শরীরের 67% আর তার স্ত্রী সূর্য বানুর 82% পুড়ে গেছে। ভোরের দিকে মনে হয় সে ইয়েতে গেছে, রুমে ঢুকছে আর কি। রুমে ঢুকে সে কয়েল জ্বালাতে গেছে। খুব সম্ভবত আগে থেকেই সিলিন্ডার লিক হয়েছিল, গ্যাসে পরিপূর্ণ ছিল। যখনই জ্বালাইতে গেছে তখনই আপনার ওই আগুনটা ধরে গেছে সাথে সাথে। এর জন্য যেহেতু একটা ক্লোজ রুমে হওয়া মানে কি, আগুন ধরলে সবসময় শ্বাস তো নিতেই হবে, শ্বাস প্রশ্বাস নিতে হয় না। ওই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তাদের ইটাও চলে গেছে, শ্বাসনালীটা পুড়ে গেছে। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পুরো আছে, একই ফ্যামিলির লোক এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেগুলো 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি এবং সবাইকে ম্যানেজ করা হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থা আমাদের এখানে আছে। আহত লিটন পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 2 বছর ধরে এই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি টিন শেড বস্তিতে আগুনে দোকানপাট, বাসাবাড়ি মিলে 50-এর বেশি কাঁচা ঘর পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ পাকা সড়ক ঘেঁষে ঝাউচর মোড়ের টিন শেড বস্তিতে দোকানপাট সহ বেশ কটি দরিদ্র পরিবারের বাস। দুপুর 12টার কিছু আগে এলাকার মসজিদ থেকে বস্তিতে আগুন লাগে বলছেন এলাকাবাসী। বাতাস থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মসজিদের সাথে আমার দোকান, হঠাৎ করে দিয়ে মসজিদের 2টা টিন ফায়ার দিয়ে আগুন বাড়িতেছে। আগুন লাগে আমার ফুলা শিখে আবার মসজিদের ভিতরে আগুন লাগছে। আমি ফাল থেকে মসজিদে উঠছি, উঠতে মসজিদের 3টা টিনা বিছা পাইছি। নাচা যে মসজিদে কেলা কই আছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে কেউ নাই। পরে আমি এনে শিখাইতে পড়ছি যে কেলা কই আছে, আগুন লাগছে, ফায়ার সার্ভিস ফোন দাও। কেউ ফায়ার সার্ভিস মানে আমার পরে মসজিদ পুরা 20 মিনিট পরে আমার দোকান আয় লাগছে। আমার দোকানের একটা ফুলও নাই, সব শেষ। আমি দৌড়াইছি, আমি আইতারি না। আমার বাসা হয়েছে ঝাউচর। আমি 10 মিনিটের রাস্তা, মানে আমার আধা ঘন্টার রাস্তা, মানে আমি রাস্তা গড়িয়েও আমি আইতারি না। আমার ছোট ছোট পিচ্ছি 2টা বাচ্চা, আমি বাস্তাত পালাইতে আয় পড়ছি। ফায়ার সার্ভিস আরও আগে ঘটনাস্থলে গেলে অনেক সম্পদ রক্ষা করা যেত বলে দাবি করেছেন এলাকাবাসী। তবে বিষয়টি ঠিক নয় বলছে ফায়ার সার্ভিস। হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে খুব নিকটেই কিন্তু এটা 2 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে। এসে দেখছে যে এট এ টাইম সব জায়গায় আগুন। এখানে আছে সহজ দাহ্য বস্তু আছে কিন্তু, যেমন প্লাস্টিকের ভাঙ্গারি বলতে আমরা যেটা বুঝি, পুরানো বোতল, পুরানো পলিথিন, কাগজ, এই ধরনের জিনিসপত্র বেশি। আর 2-1টা হয়তো বা ঘর থাকতে পারে যারা বস্তির মতো করে করছে। মেইনলি ডিফিকাল্টিস হচ্ছে পানির সোর্সের সমস্যা, যেটার কারণে আগুনে আমাদের বেগ পাইতে হয়। অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস আসছে পানি নাই। পানির সোর্স যদি না থাকে
আমরা পানিটা নিব থেকে আমাদের যে গাড়ি আসে ওই গাড়িতে ধরেন কিছুক্ষণ সময় পর্যন্ত চলবে, তারপরে যদি পানি রিজার্ভার বা ওয়াটার সোর্স ন্যাচারাল সোর্স না থাকে তাহলে কিন্তু পানির জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। সো অনেক দূর থেকে পানিগুলো আমাদের নিয়ে আসতে হয়, ক্যারি করতে হয়, বড় বড় গাড়িগুলো আসতে হয়, এবং বড় বড় গাড়ি আসার জন্য যেই পরিমাণে স্পেস দরকার রাস্তা ওই রাস্তাও থাকে না অনেক সময়। তারপরে আলহামদুলিল্লাহ ঈদের সময় দেখে রাস্তাটা ফাঁকা ছিল, আমরা এট এ টাইম খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি। 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি, তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঈদ উল ফিতরের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। নগরবাসীর ঈদ ঘুরে বেড়ানোর পছন্দের একটি জায়গা ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা সরণি বা 300 ফিট সড়ক। শুধু রাজধানী নয়, আশপাশের জেলাগুলো থেকেও শুক্রবার অনেক নারী পুরুষ শিশু ঘুরতে আসেন মনোরম এই সড়কের সৌন্দর্য উপভোগ করতে। পরাগাচিমের রিপোর্ট। 300 ফিট নামে পরিচিত পূর্বাচলের এই রাস্তাটির সৌন্দর্য অন্যরকম। ঈদের দ্বিতীয় দিনের বিকেল উপভোগ করতে অনেকেই পরিবার সহ বেড়াতে আসেন এখানে। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি, অনেক ভালো লাগছে আমার। রাউন্ডের এই যে সাইডটা এটা কি বেশি ভালো লাগছে, দেখছিলাম ক্যামেরায়, কিন্তু আসার পরে আরো বেশি সুন্দর লাগতেছে। আসলে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা রাস্তা আর কোনো জায়গায় নাই। খোলামেলা আছে, পরিবেশটা সুন্দর, সবাইকে নিয়ে আসা যায়। পরিবার নিয়ে এখানে মানে অনায়াসে একটু ঘোরা যায় আর কি। পার্কে এতটা ভালো লাগেনি, এখানে অনেকে আসেন ঢাকার বাইরে থেকে। আমি আছি বুলতা রূপগঞ্জ থেকে, সপরিবারে ময়মনসিংহ থেকে আসছি। এখানে এই 300 ফিট সড়কটা খুবই দৃষ্টিনন্দন। শুধু সড়কের সৌন্দর্য নয়, চারপাশের কোলাহলমুখর পরিবেশ দেখতেও আসেন ভ্রমণ পিপাসুরা। অনেক মানুষ আছে, তারপর রাস্তাঘাট অনেক সৌন্দর্য করছে। এই জায়গার কোলাহলটা খুবই ভালো লাগতেছে। সবকিছু ভালো লাগে আর কি, এটাই আর বলবো। সবাই আসে, অনেক লোকজনের ভিড় এই জায়গায়, এটাই ভালো লাগছে আমার। অনেক তরুণ মোটরসাইকেল চালাতেও বেছে নিয়েছেন এই 300 ফিট রাস্তাকেই। একটি সড়ককে কেন্দ্র করেও যে মানুষের বেড়ানোর জায়গা হতে পারে, পূর্বাচলের 300 ফিট রাস্তা তার উজ্জ্বল উদাহরণ। এখানে ঈদ আনন্দে একটি সুন্দর সময় কাটিয়ে যাচ্ছেন নগরবাসী। পরাগ আজিম, চ্যানেল আই, পূর্বাচল, ঢাকা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পংক্তিকে প্রতিপাদ্য করে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। দিনরাত কাজ করে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশা আঁকছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের আগের রাতেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা। লাইলা নওশিনের রিপোর্ট। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবার বাংলা নববর্ষ বরণ করে নিতে প্রতিপাদ্য ঠিক করেছে জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতা থেকে। বাংলা 1431 সালকে বরণের প্রস্তুতি। রিক্সা পেইন্টের থিমে চলছে রাজা রানী পেঁচা পাখি আকার ব্যস্ততা। আমরা পাশ করে বেরিয়ে গেছি, তারপরও আমরা আসছি, এটা নিজের আনন্দে নিজের তাগিদেই আসছি যে কিভাবে হবে আসলে। এবছর মঙ্গল শোভাযাত্রার মূল কাঠামো হিসেবে বনরুই, টেপা পুতুল, পাখি ও চাকা তৈরি করা হচ্ছে। আমরা কাজ আগে থেকে শুরু করার কারণে এখন মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ। অল্প যে বাকি ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো হয়তো আমরা আগামীকাল পর্যন্ত কন্টিনিউ করব। ঈদের ছুটিতে নতুন বছরকে বরণের প্রস্তুতি দেখতে চারুকলায় সমাগম বিভিন্ন মানুষের। আমি কোনোদিন দেখিনি, আমি ঘুরে ঘুরে যা দেখলাম আমার খুবই সুন্দর লাগছে। ঈদের ছুটি আছে, অফিসও বন্ধ, এই সুযোগটা কাজে লাগিয়ে যেমন ঘুরতে আসছে আর কি। ঘুরে টুরে দেখতেছি কেমন ওরা প্রস্তুতি নিচ্ছে, ভালোই লাগছে এখানে। আগে তো টিভিতে দেখতাম, এখন সরাসরি কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগে ধর্ম নাই বর্ণ নাই, সবাই এখানে আসে, একটা গেট টুগেদার হয়। বরাবরের মতোই অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নানা সাংস্কৃতিক ছন্দে উদযাপন করা হবে এবারের শোভাযাত্রা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। সারা দেশ থেকে অংশগ্রহণকারীরা মহড়ায় অংশ নিচ্ছেন। বর্ণাঢ্য এই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের মহড়ায় একসাথে অংশ নিচ্ছেন শিল্পীরা। গানে গানে নতুন বছরের নতুন সূর্যকে বরণ করার এ প্রস্তুতি তাদের।
এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইনে রেজিস্ট্রেশন আর অডিশন পর্ব শেষে নিয়মিত মহড়ার পর এবার মূল অনুষ্ঠান আয়োজনে অংশ নিতে প্রস্তুত শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিচ্ছে সুরের ধারার নিয়মিত শিশু শিল্পীরাও। আর একদিন বাকি থাকলেও সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। মহড়া ও প্রস্তুতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যালেঞ্জটা এরকমই যে ঈদের জন্য অনেক দিন মাঝে বাদ দিতে হয়েছে, রিহার্সেল ছিল না, আমরা জাস্ট গানগুলো তোলানো হলো, তারপরে বন্ধ ছিল। আজকে থেকে মূল রিহার্সেলটা শুরু হবে। আজকে উপস্থিতি বেশ আশাব্যঞ্জক, কারণ আমরা এটাই বলাই ছিল যে 12 আর 13 দুদিন ফাইনাল রিহার্সেল হবে। তো মোটামুটি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক ছেলেমেয়েরা এসছে। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিতে বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় সঙ্গীত তত্ত্বাবধায়ক পুলক সরকার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরছি। গাজার দারাত শহরে বিমান হামলায় কমপক্ষে 29 ফিলিস্তিনি নিহত, নুসেইরাত ক্যাম্পে সাংবাদিক সহ কমপক্ষে 70 জন আহত। পবিত্র ঈদ উল ফিতরে দেশ জুড়ে মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক 11টি সিনেমা। এর মধ্যে ঢাকায় একটি হল পেয়েছে চলচ্চিত্র মায়া। এ নিয়ে ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেছেন সিনেমার কলাকুশলীরা। সুলতানা হিমুর রিপোর্ট। আমি চেয়েছিলাম জীবনের শেষ। তিন নায়কের সঙ্গে রোমান্স করছেন বুবলি, এমন গল্প নিয়ে এগিয়ে আছে এবারের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা মায়া দ্য লাভ সিনেমার গল্প। বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি। ঈদের 11টি সিনেমার মধ্যে মায়া চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দেশের মাত্র 8টি হলে। অবাক করা হলেও সত্য, ঢাকায় মাত্র একটি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এরপরেও ঢাকাসহ ঢাকার বাইরের জেলাগুলোর প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সব শো, এমনটাই জানিয়েছেন প্রযোজক ও কলাকুশলীরা। আমাদের কাস্টিং তো খুবই ভালো আছে, আর আমাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ট্রেলার লঞ্চ করেছিলাম রিলিজের আগে, গানগুলা আমাদের দর্শক প্রিয়তা পেয়েছে। কিন্তু এত কিছুর পরও আমরা মাত্র ঢাকাতে শুধুমাত্র ব্লকবাস্টারের একটা শো পেয়েছি। এটা তো মনে করে নিতেই পারি যে রাজনীতিতে পড়েছি। প্রাইম যে হলগুলো আছে, হলগুলো আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ। যখন ঈদের ছবিগুলো রিলিজ পায়, সেই হলগুলো থেকে ভালো ছবিগুলোকে বঞ্চিত করাটা আসলে কতটা যৌক্তিক, সেটা মানে আমি যারা আসলে এই জিনিসগুলো থেকে বঞ্চিত করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। একটা ভালো ছবি নির্মাণের পরেও সিনেপ্লেক্স কমপক্ষে 7 থেকে 8টি হল রয়েছে, মানে 8টি জায়গায় 3টা-4টা করে শো সবসময় সিনেমাগুলো দেখানো হয়। সেখানে একটিও হল না দেয়া, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আসলে আমার মাথায় আসে না। দর্শকরা বলছেন এমন গল্পের মাল্টিকাস্টিং সিনেমা তারা আগে বাংলা সিনেমায় দেখেননি। প্রশংসা পাচ্ছে রোশান বুবলির অভিনয়ও। যতটুকু দেখেছি খুব ভালো হয়েছে, শেষ পর্যন্ত না হলে বুঝতে পারবো না কেমন হয়েছে। রোশান ভাই যতটুকু দেখলাম এখন পর্যন্ত খুব ভালো লেগেছে। ওনাকে অনেক পশ অ্যান্ড হ্যান্ডসাম লাগছিল, এই জন্য অনেক ভালো লাগছে। বুবলি আপু তো অলওয়েজ বেস্ট, বিউটি কুইন, এমনিতে তাকে ক্রেডিট দেওয়া হয়েছে, অরিজিনালি সে একজন বিউটি কুইন। সংশ্লিষ্টদের প্রত্যাশা ধীর গতিতে হলেও মায়া সিনেমার হলের সংখ্যা বাড়বে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গাজার দারাত শহরের একটি বাড়িতে বিমান হামলায় কমপক্ষে 29 ফিলিস্তিনি নিহত হয়েছে। দেইর বালা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় 5 জন নিহত হয়েছে। নুসেইরাত ক্যাম্পে থাকা কয়েকজন সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 70 জন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালানোর পাশাপাশি অন্যান্য এলাকায় পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের অধিকাংশই মারা গেছেন বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 33,634 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে এবছর তরমুজের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলায় দিনে দিনে কমে যাচ্ছে তরমুজ আবাদ।
একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে নতুন জেগে ওঠা চরে অর্থকরী ফসল তরমুজ একসময় কৃষকের মুখে হাসি ফোটাত। প্রতি একর জমিতে তরমুজ চাষে কৃষকের খরচ হতো ৮০,০০০ টাকা, বিক্রি হতো ৩ থেকে ৪ লাখ টাকায়। তরমুজ আবাদের এ চিত্র ম্লান হয়ে যাচ্ছে। যেমন আবহাওয়ার কারণে ফলটা বড় হয় না, ওষুধ দাবাই যা মারি কোনোটা এটা কাজ হচ্ছে না। দক্ষিণালি আবাদ থাকতো এক ফল হইতো যেমন ১৫ থেকে ২০ কেজি। আমার উত্তরালি বাতাসের কারণে ফল হয়েছে ছোট, বাজার দরে এমন ভালো পাওয়া যাচ্ছে না। একই জমিনে যদি আমরা একটা না ৪ বছর করেন হিয়ার হাত ধরি তরমুজ ছোট হইব, হিয়ার হাত ধরি লস হইব। তরমুজটা যখন আমি জমি খেটটা ফাল্টাই করবেন, ধরেন ২ বছর ইরি করছে, ২ বছর তরমুজ করছে, তাইলে ওই জমিনে আপনার লস হবার কোনো সম্ভাবনা নেই। তরমুজের মতো অর্থকরী ফসল হারিয়ে কৃষক ভবিষ্যতের অনিশ্চয়তায় পড়েছেন। আমাদের এবার পরিস্থিতি ভালো নাই, তরমুজের পোকার মাকড়ে আক্রমণ করতেছে, ভাইরাসে আক্রমণ করতেছে, গাছ ফল নিয়ে মরে যেতেছে। মানে মোট কত হইলে এবার ভালোই না তরমুজের শাশিরে। আমাদের তরমুজ আমরা যখন চারা লাগাইছি তখন আমাদের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমিনটা লবণ হয়ে গেছে। লবণ হয়ে যাওয়ার কারণে এরপর আবারও ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ বা ২৫ তারিখের মধ্যে আবার বৃষ্টি হয়েছে। আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমাদের লবণটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গাছগুলো মরে গেছে এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা কৃষকেরা অনেক লসের মধ্যে আছি। অধিক লাভের আশায় যারা আগাম তরমুজ করেছেন সেখানেও ভালো ফলন হয়নি। আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসময়ে বৃষ্টিপাত এবং এবছর শীতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সুবর্ণচর উপজেলায় আগাম তরমুজ আবাদী কৃষকগণ তাদের ফলের আকার আকৃতিতে সমস্যা লক্ষণীয়। কৃষকদেরকে আহ্বান জানাবো তারা যেন শস্য পর্যায়ে অবলম্বন করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মেনে যেন তরমুজ আবাদ করে। গত বছর সুবর্ণচর উপজেলায় ৫,০০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবছর আবাদ হয়েছে ২,১৮০ হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে ১৪টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী। ঈদ ও বৈশাখী উৎসব ঘিরে উচ্ছ্বসিত সব সম্প্রদায়ের মানুষ। উৎসব ঘিরে নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চলছে নানা আয়োজন। বৈশাখীর মতো উৎসব পাহাড়ের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলিমাল রাজির রিপোর্ট। ৩ দিনের উৎসবের প্রথম দিন সকাল থেকেই পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে আসতে থাকেন কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈশুক উৎসব। বুদ্ধ ভগবানের কাছ থেকে আমি প্রার্থনা করি আমরা যাতে এই বছরটা যেভাবে সুন্দর করে কাটিয়ে দিচ্ছি সেভাবে আমরা প্রত্যেক বছর যেন সুখে শান্তিতে কাটাতে পারি। আমরা ফুল বিজুর দিনে হচ্ছে রাত ১২টার পরে ফুল তুলে এবং সকালে র্যালি করে ফুল ভাসাই। ওইখানে হচ্ছে আমরা তারপর বুদ্ধের কাছে গিয়ে আবার ফুল দিই। আর নতুন বছর উপলক্ষে, নববর্ষের উপলক্ষে আমাদের হলো এই বিজু ও আমরা নতুন বছরকে আগমনের জন্য আমরা ফুল বিজু করে থাকি, ফুল দিয়ে বরণ করে থাকি। আমাদের সবার সুখের মঙ্গলের জন্য আজকে আমরা ফুল নিবেদন করতে আসছি। ফুল নিবেদনের মাধ্যমে আমরা যাতে সারাটি বছর সবাই সুখে শান্তিতে ভালোভাবে সম্প্রীতির বন্ধনে থাকতে পারে। নতুন দিনের যে প্রত্যাশা থাকবে আমাদের আগামীতে, যাতে আমরা সুন্দর সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা বাংলাদেশের সকল নাগরিক যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে আমরা বসবাস করতে পারি। জেলা শহর ছাড়াও 10 উপজেলাতেও দিনব্যাপী নানা আয়োজন। বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে ফুটে ওঠে বর্ণিল রূপ। এই 3 পার্বত্য জেলায় একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে। সবার মধ্যে আনন্দ আছে, সম্প্রীতির মনোভাব আছে। সবার সাথে সম্প্রীতির মধ্য দিয়ে যার যার সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বৈশাখীর আমেজ সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি, আগামী বছর যেন সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করে নিয়ে আমরা ফুল বাসাই। অসাম্প্রদায়িক চিন্তা চেতনা যেন আমরা
বিকশিত হতে পারি। 15 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখী উৎসব। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সিনেটর শেড ব্রাউন। এর আগে চীনা বৈদ্যুতিক গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে বিদায় করতে উচ্চ শুল্ক হারে আরোপের আহ্বান জানানো হয়েছিল। চীনা বৈদ্যুতিক যানবাহন যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের অস্তিত্বের জন্য হুমকি ও জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে বিবেচনা করে এই দাবি জানানো হয়। বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির দেশে বাণিজ্য যুদ্ধ চলছে, তাই পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে দুই দেশই শুল্ক আরোপ করেছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সৌদি সুপার কাপে চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল ফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে 4 গোলের জয়। পটুয়াখালীর শুধু কুয়াকাটা নয়, জেলা শহরটিও পর্যটকদের আকর্ষণ হয়ে উঠছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়িতে বেড়াতে আসা মানুষের পাশাপাশি শহরে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকার পর্যটক। বহুমুখী নাগরিক সুবিধা, পরিবেশ বান্ধব রাস্তাঘাট আর দৃষ্টিনন্দন আধুনিক স্থাপনার সৌন্দর্যে মুগ্ধ তারা। এনায়েতুর রহমানের রিপোর্ট। বহুমুখী উন্নয়নের ছোঁয়ায় মাত্র কয়েক বছরে 26 বর্গ কিলোমিটার আয়তনের 132 বছরের পুরনো পটুয়াখালী পৌরসভা আধুনিক নতুন রূপ পেয়েছে। দৃষ্টিনন্দন 4 লেনের প্রশস্ত রাস্তা, পায়ে হাঁটার দীর্ঘ পথ, সড়কবাতি, সেতু, আধুনিক লেক, বিনোদন কেন্দ্র, বসার স্থান, শিশু পার্ক, সৌন্দর্যবর্ধক গাছ, দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য, উন্নত পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সুবিধা এবং চিত্ত বিনোদনের পরিসর বেড়েছে। আমাদের পটুয়াখালীটা অনেক সুন্দর, এখানে অনেক পর্যটক এসেছে এই জায়গায়। যেই কাজে আসেন অবশ্যই পটুয়াখালী শহরটা ঘুরে দেখবেন, ঘুরে না দেখলে কিন্তু বুঝবেন না আসলে আমাদের পটুয়াখালী শহরটা কত বেশি সুন্দর। যারা কুয়াকাটাতে ভ্রমণ করতে আসবে তারা জানে একবার পটুয়াখালী একটু ঘুরে দেখে যায়, তাহলে তারা দেখবে যে পটুয়াখালীটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। প্রতিদিন এসব এলাকায় নানা বয়সী হাজারো মানুষ বেড়াতে আসায় বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করেন দোকানিরা। সব মিলিয়ে বেড়াতে আসা মানুষের আনন্দ বেড়ে যায়। আমি বরিশাল থেকে আসছি পটুয়াখালী এই শহরটাকে দেখার জন্য। প্রত্যেকবার যখন আসি তখনও ভালো লাগে, এবার একটু বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। স্থানীয়রা বলছেন পর্যটকদের জন্য সুবিধা আরো বাড়ানো হলে তা শহরের উন্নয়নেও ভূমিকা রাখবে। গত কয়েক বছরের ধারাবাহিক উন্নয়নে পটুয়াখালী এখন দৃষ্টিনন্দন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসছেন পটুয়াখালী শহর দেখতে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই পটুয়াখালী হবে দেশের অনন্য পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন সকলে। পটুয়াখালী শহরের ঝাউবাগান 4 লেন সড়ক থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। স্কুল না থাকায় বছরের পর বছর শিক্ষা থেকে বঞ্চিত গাইবান্ধার সুন্দরগঞ্জের কাদেরের চরের শিশুরা, এই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দ্রুত সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চরবাসী। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। তিস্তা নদীর ওপারে জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাদেরের চর। দুর্গম এ চরটিতে চাষের জন্য ট্রাক্টরের হাল, ঘরের চালে সোলার, বিদ্যুৎ ও ডিশ সংযোগ থাকলেও শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো ব্যবস্থা। সরকারি বেসরকারি কোনো স্কুল না থাকায় পড়ালেখা থেকে বছরের পর বছর বঞ্চিত থাকছে চরের শিশুরা। স্কুল নাকি আমাদের চরে পড়াশোনা করতেছে না, ঘুরে বেড়াইতেছে। আমার বয়স 11 বছর, বাপ মায়ের বিয়া দিয়ে দিছে। বাচ্চার বয়স 1 বছর। আমাদের বয়স তো চলে গেছে, আমাদের এইখানে অনেক বাচ্চা কাচ্চা বেকার পড়ে আছে আমাদের মতনই। আমাদের এখানে বিদ্যুৎ আসছে, কারেন্ট আছে, সোলার আছে, ঘরে ঘরে টিভি, বাচ্চারা নেহাপড়া নাই, ওগুলাই নেই ব্যস্ত। কোনো বাচ্চা কাচ্চার শিক্ষা নেই, শিক্ষার আলো নেই। 3 থেকে 400 বেশি পরিবারের বাস কাদেরের চরের বাসিন্দারা জানান, নদী ভাঙার কারণে আশেপাশের চর থেকে গিয়ে
তারা সেখানে স্থায়ী বসতি গড়ে তুলেছেন। নদী ভাঙার পরে এই শহরে আসলাম। এই শহরে মনে করেন স্কুল মাদ্রাসায় কোনো ব্যবস্থা নাই, কোনো স্কুলই নেই। এরকম মনে করেন 200-250 পরিবার হবে। আমরা মূর্খ, ছেলে মেয়ে মূর্খ, ছেলে মেয়েকে লেখাপড়া করার ব্যবস্থা নেই। জ্বর জারি হইলে, অসুস্থ হইলে এখানে কোনো চিকিৎসা নাই, কোনো ক্লিনিক নাই। একটা স্কুল হইলে ভালো হইতো, বাচ্চা কাচ্চার লেখাপড়া হইতো। বাংলাদেশ সরকার অনেক উন্নয়ন কাজ করছে, কিন্তু আমাদের এই এলাকার ভিতরে 5টা-6টা গ্রামের ভিতরে কোনো প্রতিষ্ঠান নাই হিসেবে আমরা তাদের কাছে অগ্রগণ্য একটা দাবি করি যে আমাদের ছেলে পেলে লেখাপড়া শিখাতে পারি। সবশেষ পার্শ্ববর্তী কেরানীর চরের প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় দূরবর্তী চরে গিয়ে শিশুদের পড়ালেখার সুযোগটিও বন্ধ হয়ে গেছে। যেহেতু চর এলাকা নদী অবহেলিত জায়গা, এখানে শিক্ষার কোনো প্রসেস নাই বা লেখাপড়ার কোনো প্রসেস নাই, ছেলে মেয়ে মানুষ করার মতো কোনো উপায় নাই। এলাকাটি দুর্গম এলাকা, 400-500 পরিবার এখানে বসবাস করে। এখানে আমাদের 400-500 পরিবারের মধ্যে যতগুলো ছেলে মেয়ে আছে এরা শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এখানে শিক্ষা প্রতিষ্ঠান না হলে এখানে বাল্যবিবাহের ইয়েটা বেশি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রয়োজনীয়তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব চরটিতে সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার যৌক্তিকতা বিবেচনা করে আমি মনে করি এখানে একটি স্কুল প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে করছি। মানুষের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন, এই দাবি কাদেরের চরবাসীর। আক্তার হোসেন, চ্যানেল আই।